আসসালামু আলাইকুম। বিরামপুর প্রতিদিন ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 46তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় আজকে আমরা আপনাদেরকে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল আপনারা দেখতে পাচ্ছেন, সে সাথে উদ্যোক্তাদেরও স্টল রয়েছে। আমরা আপনাদেরকে আজকে এই স্টলগুলো একটু ঘুরে দেখাবো এবং প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে তারা কি ফুটে তুলেছে তাদের স্টলগুলোতে। চলুন তাদের স্টলগুলো ঘুরে আসা যাক। আসসালামু আলাইকুম, আমি মাহিমা আক্তার। আমি যেহেতু টেক্সটাইল স্কুলে পড়াশোনা করি, তো আমাদের যত কাজ সব বস্ত্র নিয়েই। তো এখানে আমাদের যেটা হচ্ছে প্রেজেন্টেশন, সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান থেকে কটন কাপড় রংকরণ। আমরা যেসব পোশাক পরিধান করে থাকি বাইরে থেকে, যেসব গার্মেন্টস এ ইন্ডাস্ট্রিতে দেখতে পারি, সেসব হচ্ছে কেমিক্যাল দ্বারা আর হচ্ছে রাসায়নিক পদার্থ দ্বারা। আর কিন্তু আমরা যে এখানে মানে প্রেজেন্টেশন করতেছি, সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান থেকে কটন কাপড় রংকরণ। এই উপাদান হচ্ছে এখানে আছে লাল মাটি, কাঁচা হলুদ, সিমের পাতা, তারপর হচ্ছে কফি, তারপর হচ্ছে চা পাতা। এগুলা থেকে আমরা রং বের করে আমরা হচ্ছে কাপড়ের ডাইং করতে পারি। এখানে আমাদের কিছু নমুনাও দেওয়া আছে, লাল মাটি, চা পাতা, তারপর হচ্ছে সিমের পাতা প্লাস হলুদ, সবগুলো মিক্স করে কোনটা টাই ডাই করে রং করা হয়েছে, আবার কোনটা থেকে মিডিল ফ্যাক্ট করে রং করা হয়েছে। তো এখানে আমাদের মূল যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ বান্ধব। এটা যদি আমরা ইউজ করি প্রাকৃতিক উপাদান থেকে, তাহলে পরিবেশ বান্ধবতা বজায় রাখবে, মাটির কোনো ক্ষতি হবে না, প্লাস ত্বকের কোনো ক্ষতি হবে না। আর যদি আমরা হচ্ছে কেমিক্যাল রাসায়নিক পদার্থ এগুলো ইউজ করে পোশাক পরিধান করি, তাহলে আমাদের ত্বকের ক্ষতি হচ্ছে, প্লাস পরিবেশ যেটা মেন থিম সেটা হচ্ছে পরিবেশ বান্ধব, যেটা হচ্ছে ক্ষতিকর হচ্ছে। তারপর যে কাপড়টা আমরা ধুয়ে নিচ্ছি, সেই পানিটা মাটিতে পড়ে মাটিটা আবার হচ্ছে ক্ষতিকর করে দিচ্ছে। তো আমাদের এখানে মূল যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে পরিবেশ বান্ধব বজায় রাখা। সেজন্য আমরা এটা চিন্তা ভাবনা করে আমাদের হাতের নাগাল যা কিছু পাইছি তা দ্বারা এসব হচ্ছে রাসায়নিক পদার্থ করছি। আর এখানে হচ্ছে আমরা নিজে আমাদের হচ্ছে উইভিং থিম থেকে আমরা এসব পোশাক তৈরি করছি, সুতা, তারপর পিছনে এসব সবকিছু আমরা নিজে তৈরি করছি। নাম মোহাম্মদ ফাহমিদা আঞ্জুম মিতু। আমরা শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি, শ্রেণী 10ম, শাখা খ। আমাদের আজকে প্রজেক্টের নাম হলো ভার্টিক্যাল ফার্মিং, যেখানে আমরা ভার্টিক্যাল ফার্মিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। প্রথমে ভার্টিক্যাল ফার্মিং কি? ভার্টিক্যাল ফার্মিং মানে কি হলো একটি আধুনিক কৃষি পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা মাটি ছাড়াই স্তরে স্তরে ফসল উৎপাদন করতে পারবো। এখানে যখন আমরা ফসলের প্রসঙ্গ নিয়ে এসেছি, এখানে আমরা বড় কোনো ধরনের বৃক্ষ সম্পর্কে বলিনি। অর্থাৎ এই পদ্ধতিতে শুধুমাত্র আমরা বিভিন্ন ধরনের শাকসবজি এবং বিভিন্ন ধরনের প্লান্ট জাতীয় জিনিস রয়েছে, সেগুলো আমরা এখান থেকে পাবো। সবার এখানে হাইড্রোপনিক পদ্ধতি। হাইড্রোপনিক পদ্ধতিতে মূলত একটা দেওয়ালের সাথে বিভিন্ন ধরনের প্রান্ত দিয়ে সেখান থেকে আমরা ফসল উৎপাদন করতে পারবো। এখানে যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানগুলো রয়েছে, সেগুলো মাটির সাথে, মাটি থেকে যেগুলো আমরা শোষণ করি, মানে গাছ শোষণ করে, সেগুলো আমরা পানির সাথে মিক্স করে ফসল এখান থেকে গ্রহণ করবে। অ্যারোপনিক্স পদ্ধতি। অ্যারোপনিক্স পদ্ধতিতে আমরা অ্যারোপনিক্স টাওয়ারের মাধ্যমে ফসল উৎপাদন করব। এইটার মূল কনসেপ্টটা হলো টাওয়ারের মধ্যে একটা পাম্প থাকবে, যেটাতে একটা স্প্রে জাতীয় একটা প্রযুক্তি থাকবে বা একটা ধরন থাকবে, যেটার মাধ্যমে আমাদের ফসলের যে চারাগুলো, মূলগুলো রয়েছে অর্থাৎ শিকড়গুলো রয়েছে, সেগুলো পুষ্টি দ্রব্যের সাথে মাটি গ্রহণ করবে। এই কনসেপ্টে মূলত গাছটা যেটা রয়েছে বা যে প্লান্টটা এখানে আমরা দিব, সেখানে একটা ফুটো থাকবে। ফুটোর মধ্যে এমন একটা জায়গা থাকবে যেখানে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি যে মূলটা রয়েছে ওই জায়গার মধ্যে রাখবো, এবং যখন পাম্প থেকে স্প্রে আকারে পুষ্টিদ্রব্য পানির সাথে যাবে, তখন গাছ সেটাকে মূলের সাহায্যে গ্রহণ করবে এবং বাকিগুলো পুনরায় ফিরে আসবে, সেগুলো রিউজ করার যোগ্য হবে, অর্থাৎ পুনরায় ব্যবহারের যোগ্য হবে। অ্যাকোপনিক্স পদ্ধতি। অ্যাকোপনিক্স পদ্ধতিতে আমরা যে ফসল এবং যে মাছ রয়েছে যৌথভাবে একই সাথে আমরা সেটা উৎপাদন করতে পারবো। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, যখন আমরা এই পানিটা রিউজ করতেছি অর্থাৎ পুনরায় ব্যবহার করতে পারতেছি, তখন এটা তো শ্যাওলা পড়তে পারে, প্লাঙ্কটন পড়তে পারে, এবং এটা গাছের জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য আমরা এখানে মাছ ছাড়বো, অর্থাৎ যে মাছটা প্লাঙ্কটন রয়েছে, আমরা কিন্তু জানি মাছ কিন্তু প্লাঙ্কটন নামক যে শ্যাওলাটা রয়েছে বা জু প্লাঙ্কটন নামক যে শ্যাওলাটা রয়েছে, সেটা কিন্তু মাছ গ্রহণ করে। অর্থাৎ এখানে মাছ সেই শ্যাওলাটা খেয়ে পানিটাকে পুনরায় ব্যবহারের যোগ্য করবে, ফলে গাছ সেটাকে পুনরায় শোষণ করে আবার বাকি অংশগুলো নিচে পড়বে, যতটুকু প্রয়োজন ততটা অ্যাবজর্ব করবে, বাকিগুলো পুনরায় নিচে পড়বে, যেগুলো আমরা পুনরায় রিউজ করতে পারবো। আর এখানে যেহেতু আমাদের বিভিন্ন ধরনের প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের পচনশীল দ্রব্য ব্যবহৃত হচ্ছে, সেগুলো রাখার জন্য আমরা এখানে গার্বেজ হাউস তৈরি করেছি। যে গার্বেজ হাউসে আমরা বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের দ্রব্যগুলো রয়েছে সেখানে ব্যবহার করবো, অর্থাৎ সেখানে আমরা জমা করবো, গ্যাদার করে রাখবো, এবং সেখান থেকে রিসাইকেল ফ্যাক্টরিতে আমরা বাকি জিনিসগুলো পাঠাবো। আমাদের আজকের এই প্রজেক্টের মূল লক্ষ্যই হলো আমাদের বিভিন্ন ধরনের যে মাটির ক্ষয় রয়েছে, পরিবেশ বান্ধব একটা প্রযুক্তি তৈরি করা। এইটার মূল একটা যে ভালো দিক রয়েছে, সেটা হলো এটার মাধ্যমে খুবই কম জায়গার প্রয়োজন হবে, অর্থাৎ আমরা কম জায়গাতে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারবো। এখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হবে না, ফলে আমরা যে খাদ্যটা পাবো সেটা খুব একটা কৃত্রিম ভাবে হবে না, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হবে না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সানিতা পারভিন স্মৃতি। আমি রামকৃষ্ণপুর বিএল উচ্চ বিদ্যালয় থেকে এসেছি।
আমাদের প্রজেক্টের নাম হলো বিজ্ঞানের ভিত্তিতে হাইড্রোলিক ব্রিজ ও আধুনিক শহর। আমরা এখানে একটা প্রজেক্ট তৈরি করেছি। এখন বিষয়টা হলো হাইড্রোলিক ব্রিজ কি। হাইড্রোলিক ব্রিজ হলো এক ধরনের ব্রিজ যা হাইড্রোলিক প্রিন্সিপাল ব্যবহার করে ব্রিজের সেকশন বা অংশ উন্মুক্ত বা বন্ধ করার জন্য। এটা এটা সুবিধা কি, এটা আমরা কি জন্য ইউজ করব। বাইরে থেকে যখন আমাদের কন্টেইনার গুলো আসে বিভিন্ন মালামাল নিয়ে, বিভিন্ন পণ্য নিয়ে, যেমন রসুন, পেঁয়াজ, সিরামিক প্রভৃতি জিনিস নিয়ে যখন আসে, তখন আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে আসতে হয়। এইটার মাধ্যমে সুবিধা কি, আমাদের সোজা ভাবে আসবো, ফলে আমাদের ফুয়েল কম লাগবে, যার পরিমাণ ফলে আমাদের খরচ কম লাগবে। আর এটার মাধ্যমে আমাদের খরচ কম লাগবে আর ওইটার মাধ্যমে বেশি লাগবে। আর এটার মেইন থিম হলো, যখন আমরা ছোট ব্রিজে বড় জাহাজগুলা সংঘর্ষ হয়, ফলে আমাদের সরকারি কাঠামো নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়। ফলে আমরা যখন এই ব্রিজটা সেই জায়গাটায় স্থাপন করব, যার ফলে আমাদের এই ক্ষতিগ্রস্তটা আমরা রোধ করতে পারবো। এটাই হলো আমাদের প্রজেক্টের মূল থিম। আমাদের এটা রোধ করাই হলো আমাদের বিষয়। এটা আমরা সিলিন্ডারের মাধ্যমে কাজ করেছি। এটা নিচে এক বা একাধিক সিলিন্ডার থাকবে। আমরা এখানে পিস্টনের মাধ্যমে করেছি, কিন্তু যখন আমরা এটা বাস্তবায়ন করব, তখন এক বা একাধিক সিলিন্ডার থাকবে। এই যে এইভাবে সিলিন্ডারের ভিতরে তরল বা বায়বীয় পদার্থের, বিশেষ করে যেমন তেল, পানি, বাতাস, এগুলা থাকবে। এগুলো চাপ সৃষ্টি করবে, ফলে এটা আমাদের উন্মুক্ত হবে, বন্ধ হবে, উঠানো যাবে, নিচে আনা যাবে। তারপর এখানে অ্যাপ থাকবে, সিগন্যাল থাকবে, যেগুলো ট্রাফিক পুলিশ কন্ট্রোল করবে। যখন আমাদের এটা জাহাজ চলে যাবে, তখন এটা আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে এবং যান চলাচল স্বাভাবিক হবে। আমাদের দেশে যে কলকারখানাগুলো রয়েছে, ইটভাটা রয়েছে, সেগুলো থেকে যে দূষিত বাতাস বের হয়, সেগুলোকে আমরা এই প্রজেক্টের মাধ্যমে রিসাইকেল করে আবার নবায়নযোগ্য গ্যাসে পরিণত করতে পারবো। আমার এই প্রজেক্টে একটি ইটভাটা দেখানো হয়েছে, একটি ইটভাটা চিমনির সাথে অ্যাবজর্বার অ্যাড করা হয়েছে। এর মাধ্যমে অ্যাবজর্বার ইটভাটা থেকে যে ধোঁয়া বের হবে, বিষাক্ত ধোঁয়া, সেই ধোঁয়াকে বাতাসে মেশার আগেই শোষণ করে নেবে। এই অ্যাবজর্বারের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের দূষিত পদার্থ থাকবে গ্যাসে, সেগুলো আমরা রিসাইকেল করে ফিল্টারের মাধ্যমে রিসাইকেল করে নিব। এরপরে এই দূষিত গ্যাসগুলোকে আমরা এই পেঁচানো পাইপের মাধ্যমে মেইন চেম্বারে নিয়ে আসবো। পেঁচানো পাইপ দেওয়ার কারণ হচ্ছে বাতাসের গতিপথটা যেন স্লো হয় এবং পাইপের উপরে পানি দেওয়ানো থাকবে, যাতে পাইপের তাপমাত্রা কম থাকে এবং বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা কম হয়। মেইন চেম্বারে অনেকগুলো মিশ্রিত গ্যাস আসবে। এই মিশ্রিত গ্যাসগুলো হলো যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি। এই মিশ্রিত গ্যাসগুলোকে পৃথক করাই হবে মেইন চেম্বারের কাজ। আমরা জানি কোনো গ্যাসে যদি ক্রিটিক্যাল তাপমাত্রা এবং ক্রিটিক্যাল প্রেসার যদি একসাথে প্রয়োগ করা হয়, তবে সেটি তরলে পরিণত হয়। এখানে গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল প্রেসার এবং ক্রিটিক্যাল তাপমাত্রা সবচেয়ে কম। কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং ক্রিটিক্যাল প্রেসার হচ্ছে 71 রেডিয়াল। আমরা এই চাপ এবং তাপমাত্রা যদি এখানে প্রয়োগ করি, তবে এটি তরলে পরিণত হবে। এই তরলকে আমরা এই স্টোর হাউসে নিয়ে এসে স্টোর করব। এরপর এখানে যে বাকি গ্যাস, মিথেন গ্যাসকে আমরা এই রিপ্লেসিং হাউসে নিব। রিপ্লেসিং হাউসে বাইরে থেকে আমরা অক্সিজেন দিব, দিয়ে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পরিণত করব। আবার এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে মেইন চেম্বারে নিব, নিয়ে আবার এই একই চাপ এবং একই তাপমাত্রা দিয়ে আবার সেগুলোকে কার্বন ডাই অক্সাইড তরলে পরিণত করব এবং এই স্টোর হাউসে স্টোর করব। এখন আমার এগুলো কলকারখানায় সাপ্লাই করার জন্য রেডি, কিন্তু এগুলো কিনবে কারা? এগুলো কিনবে বিভিন্ন ধরনের কোকা কোলা তৈরির ফ্যাক্টরি এবং অগ্নি নির্বাপক যন্ত্র তৈরির ফ্যাক্টরি ইত্যাদি। তারা আমার কাছ থেকে কেন কিনবে? তারা তো আগে থেকে অন্য কোথাও থেকে কিনতো। আমার কাছে কিনবে কারণ আমার কাছে ক্রয় খরচ কম। তারা যেখানে কিনতো সেখানে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করা হতো, যার ফলে তাদের প্রতি লিটার কার্বন ডাই অক্সাইড তৈরিতে 40 থেকে 50 টাকা খরচ হতো। কিন্তু আমার এখানে খরচ হবে মাত্র 12 থেকে 18 টাকা এবং তারা বিক্রি করে 150 থেকে 180 টাকায় এবং আমি বিক্রি করতে পারবো 70 থেকে 80 টাকায়। কম দামে পাওয়ার ফলে তারা আমার কাছ থেকে কিনবে। মূলত আমার একটা প্রজেক্ট হবে পুরো একটা কারখানার সাপ্লাই করার জন্য। আমি হিসাব করে দেখেছি যে আমার এই কলকারখানায়, আমার এই প্রজেক্ট থেকে ঘন্টায় প্রায় 1300 লিটার কার্বন ডাই অক্সাইড লিকুইড প্রস্তুত করা সম্ভব, যা বিক্রয় করার পর প্রসেসিং খরচ বাদ দিয়েও প্রায় ঘন্টায় আমার 10 থেকে 15,000 টাকা লাভ হতে পারে। তাই আমি মনে করি আমার একটি লাভজনক এবং পরিবেশ বান্ধব প্রজেক্ট। বিরামপুর উপজেলা কলেজিয়েট হাই স্কুল থেকে বলতেছি। আমি হচ্ছে ক্লাস 10 এর একটা ছাত্র। আমার নাম হচ্ছে মোহাম্মদ নুর ইসলাম নীরব। আমাদের প্রজেক্ট এখানে আছে তিনটা একত্র করা আছে। প্রথমটা হচ্ছে সেফ হাউস, একটা বাসার নিরাপত্তা বা নিরাপদ একটা বাড়ি। সেটা হচ্ছে কিভাবে, বাইরে থেকে যদি বাসা বাড়িতে কেউ প্রবেশ করে, তাহলে আমরা একটা অটোমেটিক অ্যালার্ম পাবো। সেটা কিভাবে, বাসা থেকে যদি কেউ ঢোকে অ্যালার্মটা পাচ্ছি, বাসা বাড়ির চারুপাশ থেকেই যদি কেউ ঢোকে তাহলে আমরা অ্যালার্মটা পাবো, যে কোনো দিক থেকে অ্যালার্ম পাচ্ছি। শুনতে পাচ্ছেন? অ্যালার্মটা পাচ্ছি। এবং বাইরে যদি হয় তাও আমরা অ্যালার্ম পাবো।
আর আমরা যদি একটা সেন্সর এখানে ইউজ করি, পিআইআই মোশন সেন্সর, এখানে আমরা ফোনের মাধ্যমে আমাদের কিছু ফেস লক করে দিতে পারবো। ফেস গুলো যদি লক করে দেয় তাহলে যে ফেস গুলো লক করা আছে ওরা যদি ওইটা প্রবেশ করে তাহলে অ্যালার্মটা দিবে না। আমরা ওই সেন্সরটা পাইনি, যার জন্য লাগাইতে পারিনি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বাসা বাড়িতে আমরা আইপিএস লাগাই, বিদ্যুৎ সংযোগ কাট হওয়ার পরে যেন সেটা বাসা বাড়িতে যেন লাইট জ্বলে, এই জন্য আমরা আইপিএস লাগাই। আইপিএস একটা প্রায় 40-45 হাজার টাকা খরচ পড়ে যায়, অনেক ব্যয়বহুল। আরো যদি ভালো পাওয়ারে নিতে চাই তাহলে আরো বেশি খরচ পড়ে। এর থেকে কম খরচে এবং অনেক সাশ্রয়ী ইয়াতে আমরা অটোমেটিক একটা জেনারেটর সিস্টেম চালু করতে পারি। এটা হচ্ছে অটোমেটিক জেনারেটর সিস্টেম। সেটা কিভাবে, বাসায় যখন কারেন্ট বিদ্যুৎ কাট হবে তখন অটোমেটিক এই জেনারেটর সিস্টেমটা চালু হবে, আমাদেরকে লোক প্রয়োজন হবে না চালু করার জন্য। সেটা কিভাবে, আমাদের কিন্তু এখন বিদ্যুৎ সংযোগ আছে, বিদ্যুৎ সংযোগটা যখন চলে যাবে তখন দেখেন অটোমেটিক জেনারেটর চালু হয়েছে এবং লাইটও জ্বলতেছে ভিতরে। আবার যখন বিদ্যুৎ কানেকশন আসবে তখন আমাদের নিজে থেকে অফ করা লাগবে না, বিদ্যুৎ কানেকশন আসার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক অফ হয়ে গেল। এটা আমরা অল্প ভোল্টেজ এর ব্যাটারি এবং অল্প ভোল্টেজের মোটর দিয়ে বেশি ভোল্টেজের জেনারেটর চালাইতে পারি। এটা অনেক সাশ্রয়ী এবং অনেক কম মূল্যে আমরা এটা চালাইতে পারবো। আর তৃতীয় বিষয় হচ্ছে আর্থকোয়াক অ্যালার্ম সিস্টেম। এটা কিভাবে চলবে, বাসা বাড়িতে থাকা অবস্থায় যদি ভূমিকম্প হয়, সর্বনিম্ন 3 পয়েন্ট মাত্রায় যদি ভূমিকম্প হয় তারপর আমরা অ্যালার্ম পাবো। অল্প মাত্রায় যদি ভূমিকম্প হয় আমরা কিন্তু বুঝতে পারি না অনেক সময় যে ভূমিকম্প হচ্ছে, সেটা যেন বুঝতে পারি এই জন্য আমরা হচ্ছে আর্থকোয়াক অ্যালার্ম সিস্টেমটা তৈরি করছি। বাসা বাড়িতে থাকা অবস্থায় যদি ভূমিকম্প হয় তাহলে আমরা এই অ্যালার্মটা পাবো, আর অ্যালার্ম পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন নিরাপদ জায়গায় যাইতে পারি এবং নিজের সেফটি যেন নিতে পারি, সেই পরিস্থিতিটা যেন তৈরি করতে পারি, তার জন্য এই সিস্টেমটা। সেটা হচ্ছে একটু যখন কমপক্ষে 3 পয়েন্ট মাত্রায় যখন ভূমিকম্প হবে তখন এই অ্যালার্মটা দিবে। আর এখানে আমরা ওয়েটটা এমন ব্যবহার করবো যেন বাতাসে যেন না নড়ে, বাতাসে নড়লেও কিন্তু এটা অ্যালার্মটা দিবে, বাতাসে যেন না নড়ে সেইভাবে আমরা এটা সেট আপ করছি। এই হচ্ছে আমাদের 3টা ইয়া ছিল। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসাইন। আমি এসেছি বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা থেকে। তো আমাদের পুরো প্রজেক্টটার নাম হচ্ছে গিয়ে অটোমেটিক রেল সিগন্যাল। যেটা হচ্ছে গিয়ে, যদি আমরা আমাদের এলাকার কথাই বলি, আমাদের এলাকাতে অনেক রেল সিগন্যাল আছে বা রেল পাস আছে। দেখা যাচ্ছে সেখানে অনেক ম্যান পাওয়ারের প্রয়োজন হচ্ছে, কিন্তু আমরা যদি সেটাকে ডিজিটালাইজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যান পাওয়ারটাকে প্রয়োজন হচ্ছে না। মানুষ থাকলে কি হয়, সে অনেক সময় অসচেতনতা বশত দেখা যাচ্ছে কি রেল যে সিগন্যালটা আছে, রেল পাসটা সে ফেলতে ভুলে যায় কখনো কখনো মাঝে মাঝে। কিন্তু আমরা যদি সেটাকে স্মার্ট করি, ডিজিটালাইজ করি, সেক্ষেত্রে তার কোনো ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখানে আমাদের একটা ম্যান পাওয়ারের যে একটা কস্ট আছে, তাদেরকে মান্থলি স্যালারি, সেক্ষেত্রেও আমাদের গভর্নমেন্টের একটা হিউজ পরিমাণ রাজস্ব সেভ হচ্ছে এখানে, এবং সেই স্বল্প পরিমাণে আমরা সেই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো। তো আমরা প্রজেক্টটা কিভাবে করছি, মূলত কম্পিউটারের অনেক ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন সি ল্যাঙ্গুয়েজ, C++, জাভা, সেরকমই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা মূলত প্রোগ্রামটা করছি আর কি। আমরা করছি মূলত সি প্রোগ্রাম দিয়ে। আমরা ইনপুট কত নিব, কিভাবে কাজ করবে, সিগন্যাল কত দূর থেকে ফেলবে, সে তারপর হচ্ছে আউটপুট কিভাবে কাজ করবে, মূলত আমরা সেটা সবকিছু সি প্রোগ্রামের মধ্যে রাখা আছে। তো সি প্রোগ্রামটা করলে তো শেষ হবে না, তো একে তো বাস্তবায়ন করার জন্য কোনো গ্যাজেট বা কোনো পার্টসের প্রয়োজন হয়। সেরকমই আমরা এখানে মূলত 3টা গ্যাজেট ইউজ করছি। এটা হচ্ছে গিয়ে আল্ট্রাসনিক সেন্সর, এটা হচ্ছে আরডিনো বোর্ড, আর এটা হচ্ছে সার্ভো মোটর। মূলত মানুষের যেরকম মূল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হার্ট, তো দেখা যাচ্ছে কম্পিউটার বা কথা বলেন তারও একটা কোনো কিছু একটা হার্ট থাকে। তো আমাদের প্রজেক্টের মূল হার্ট হচ্ছে গিয়ে এই আরডিনো বোর্ড। তো আমরা যে সি প্রোগ্রামটা করছি এখানে, ওই প্রোগ্রামটা এই আরডিনো আরডিনো বোর্ডের মধ্যে ইনস্টলেশন করা আছে, যেন সে অনুযায়ী কাজ করে আর কি। মূলত সে এভাবে কাজ করবে। ট্রেনটা আসতেছে, সে আসার পর যখনই সে 1 কিলোমিটার দূরে আছে, সে একটা সিগন্যাল দিবে যে আপনারা এখনই সতর্ক হয়ে যান, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে আর কি। তো সতর্কতা করার পর যখন সে তো সাইরেন্স বেজে গেছে, অলরেডি মানুষ সতর্ক হয়ে গেছে। তো ট্রেন আসার পর এখানে মূলত আমাদের ডিস্টেন্স দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা চাইলে এটা কম বেশি করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী আর কি। আমরা 12 সেন্টিমিটার ইউজ করছি, আমাদের যেহেতু ছোট প্রজেক্ট সেটা বোঝার সুবিধার্থে আর কি। তো আসার পর ট্রেনটা আসতেছে, যখনই এই আল্ট্রাসনিক সেন্সর ডিটেক্ট করতেছে ট্রেনটাকে, তখনই কিন্তু আমাদের ইনপুটটা নিয়ে
এই আউটপুটটা, এই আর্ডিনো বোর্ড আউটপুটটা এই হচ্ছে গিয়ে আপনার সার্ভো মোটরের মধ্যে দিচ্ছে আর কি। যত সতর্ক করতেছে মানুষকে, তারপরেও তার অসাবধানতা বশত যদি বলে থাকে, তা সে চলে আসছে অলরেডি রিয়েল কোচিং এর মধ্যে ঢুকে গেছে ভিতরে, তা তো কিছু করার নেই, একটা বিকল্প কিছু রাখতে হবে। সেজন্য আমরা এখানে একটা সিস্টেম থাকবে আর কি, সে যদি ভুল করে ঢুকেও যায়, সেজন্য নিরাপদে এখানে অবস্থান করতে পারে আর কি। তো নিরাপদে অবস্থান করার পর রেল চলে গেছে, সে ওখান থেকে চলে যেতে পারবে। বাট এখানে কথা হচ্ছে, সে যে একটা ভুল করছে, তাদেরকে আমরা এত সতর্কতা করার পরেও সে ভুল করছে, তার বিরুদ্ধে তো কোনো কিছু ব্যবস্থা নেওয়া দরকার। সেই নিয়ম অনুযায়ী, আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের দেশের গভর্নমেন্ট তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারবে আর কি, তার শাস্তি স্বরূপ হিসেবে। মূলত আমাদের প্রজেক্টটা ছিল এতটুকু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তারুণ্যের উৎসব 2025 বিরামপুর মহিলা কলেজের পক্ষ থেকে আমি মোসাম্মদ মাহবুব আক্তার। তো এখানে আমরা যা দেখাইছি তা হলো সোলার সিস্টেম মডেল। আমরা জানি 1532 সালে নিকোলাস কোপার্নিকাস এই সোলার সিস্টেম মডেলই প্রস্তাব করেন। এখানে আমরা সোলার সিস্টেম মডেলে দেখিয়েছি, এটা হলো আমাদের সূর্য, যাকে প্রাণকেন্দ্র বলা হয়। আর আমরা এখানে সৌরজগৎ সম্পর্কেও বলেছি। আমরা জানি সৌরজগৎ বিভিন্ন গ্রহ, উপগ্রহ, উল্কাপিণ্ড নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। এখানে আমরা সৌরজগতের ঘূর্ণন কক্ষপথ দেখিয়েছি। যেরকম সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ, বড় গ্রহ হলো বৃহস্পতি। এগুলো কোন দূরত্বে অবস্থিত, এবার কোনটার পর কোনটা হবে পর্যায়ক্রমানুসারে আমরা তাও দেখেছি। আমরা জানি পৃথিবীর যে একটি উপগ্রহ রয়েছে তা হলো চাঁদ। এই চাঁদটা কিভাবে সৃষ্টি হয়েছে, এই চাঁদটা কি অন্য কোনো গ্রহ না অন্য কিছু, তাও আমরা এখানে মানে এই মডেলের সাহায্যে বলছি। যেরকম আমরা জানি পৃথিবী এবং থিয়া নামক একটি গ্রহের সংঘর্ষের ফলে চাঁদ সৃষ্টি হয়েছে। আমরা এই গ্রহ মডেলটি এজন্য প্রস্তুত করেছি যেন যারা তরুণ আছে তারা যেন মানে এইসব সৌরজগৎ সম্পর্কে মানে জ্ঞান আরোহণ করে, মানে তারা যেন উজ্জীবিত হতে পারে। সেজন্য আমাদের এই মডেলটি আমরা প্রস্তাব করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মাহিদ হাসান মাহি, আমি বিরামপুর সরকারি কলেজ থেকে। আমরা চাইতেছি, আমাদের প্রজেক্টটা হলো যে ড্রোনের রেঞ্জটাকে যাতে ইন্টারনেটের মতো বিশ্ব জুড়ে ছড়াই দিতে পারি। আমরা যাতে ড্রোনটাকে যে কোনো স্থান থেকে বসে ড্রোনটাকে কন্ট্রোল করতে পারি। সো এর জন্য আমরা ড্রোনে ইউজ করতেছি হচ্ছে রাজবেরি পাই পিকো অ্যান্ড হচ্ছে 800L SMG মডিউল, যাতে আমরা ড্রোনটাকে সিমের মাধ্যমে সিমের যতখানি যেখানে রেঞ্জ থাকবে সেখান থেকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি। সো ফার্স্টলি আপনি কোন একটা ড্রোনের রেঞ্জ কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে, বাট সেটাকে যদি আপনি আমরা যেহেতু সিমের মডিউল ইউজ করতেছি, সো এটার রেঞ্জটা কিন্তু এখন আনলিমিটেড হয়ে যাচ্ছে। এন্ড সো আপনি এখন বাংলাদেশে বিরামপুরে বসে যে আপনি ঢাকাতেও ড্রোনটা রেখে দেন, এবং ড্রোনের সেক্ষেত্রে কিন্তু ড্রোনটাকে আপনি ওখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এন্ড আমরা এখানে ওয়্যারলেস চার্জিং এর একটা সার্কিট ইনপুট করছি, যাতে আমরা ড্রোনটাকে শুধুমাত্র যে ড্রোনের ব্যাটারি খুলে বা ড্রোনটাকে হচ্ছে ইনপুট করার থেকে, যাতে আমরা ড্রোনটাকে ওয়্যারলেসলি, যাতে শুধুমাত্র যেখানে স্টেশন বা কোনো একটা ব্যাটারি বা যে ওয়্যারলেস রিসিভার, সেই রিসিভারের উপর জাস্ট রাখে, যাতে আমরা ড্রোনটাকে চার্জ করতে পারি। আসসালামু আলাইকুম, আমি অনুভা কেক শপের অ্যাডমিন বলছিলাম। আমি এখানে বিরামপুর বিজ্ঞান মেলায় একটি শপ দিয়েছি স্টলের, বিভিন্ন ফ্লেভারের কেক এনেছিলাম, সকাল থেকে আছি, বাট আমার সব কেক শেষ হয়ে গিয়েছে। রেড ভেলভেট, ভ্যানিলা, চকলেট, এভরি কেক ছিল। সব কেক আমি সবাইকে টেস্ট করার জন্য বিরামপুর মেলায় এসেছিলাম। থ্যাংক ইউ সো মাচ।